আসসালামু আলাইকুম। দেশের অবস্থা খুব একটা ভালো নয়, অনেকেই মনে করছেন। যদি আপনারা ইউটিউব, ফেসবুক এই সমস্ত জায়গায় ঘোরাঘুরি করেন তাহলে দেখবেন কেমন যেন একটা গুমোট ভাব। সবাই বলছেন, সব ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা বলছেন, ফেসবুকে বলছেন দেশের অবস্থা ভালো নয়, 3 তারিখ কী ঘটবে, 5 তারিখ কী ঘটবে, জুলাই সরকার আসবে কিনা, জুলাই ঘোষণা হবে কিনা, না নতুন করে আন্দোলন শুরু হবে। এই সমস্ত নানান আলোচনা সমালোচনা চলছে ইউটিউব এই যে মাধ্যমগুলো আছে ভার্চুয়াল মিডিয়া, সেগুলোতে। এগুলো দেখে অনেকেই ঘাবড়িয়ে গেছেন, অনেকে ভাবছেন যে আসলেও দেশে কী অবস্থাটা হচ্ছে। অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করছেন যে দেশে সামনে একটা ভয়াবহ দিন আসছে। আসলেও কি তাই, নাকি এগুলো শুধুমাত্র এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার এগুলো বলে বেড়ায়? শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটারদের দোষ দিয়ে লাভ হবে না বন্ধুরা। এই কন্টেন্ট ক্রিয়েটাররা তো সমস্ত খবরাখবর বিভিন্ন মাধ্যম থেকেই নিয়ে যায়। আপনারা জানেন সামনে ইলেকশন নিয়ে কোনো দল ইলেকশনের জন্য চিৎকার করছে, কোনো দল বলছে সংস্কার চাই, বিচার চাই, তারপর ইলেকশন হবে। ইলেকশন করবার জন্য সরকার ঐকমত্য কমিশন দিয়ে দিয়েছেন, সেখানেও গিয়ে কখনো মতবিরোধ হচ্ছে, কখনো ওয়াকআউট হচ্ছে, কখনো আবার বসছে। কিন্তু এর মধ্যেই একটা সমঝোতার বাণী বা আশ্বাস আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যাপারেই ঐকমত্য কমিশনের কাছে সমস্ত দলগুলো একাট্টা হয়েছে। কিন্তু বড় সমস্যাগুলো রয়ে গেছে সেইগুলো কিন্তু এখন পর্যন্ত সমাধান হয়নি। এর জন্যই যত ইউটিউবাররা আছে, কন্টেন্ট ক্রিয়েটার আছে, এটা নিয়ে শুধু জটলা পাকাচ্ছে। যেমনটি ধরুন পিআর পদ্ধতি নিয়ে যে আলোচনাটা চলছে আজকে বহুদিন যাবৎ, ম্যাক্সিমাম দলরাই বলছে আমরা পিআর পদ্ধতি চাই, বিএনপি বলছে পিআর পদ্ধতি চাই না। এখন প্রশ্ন আসছে, পিআর পদ্ধতিতে যদি বিএনপি না চায় আর যদি অন্য দলগুলো চায়, তাহলে ইউনিট সরকার যদি ইলেকশন দিয়ে দেয়, তাহলে বিএনপি যদি বলে যে আমরা ইলেকশনে যাব না, তাহলে তো একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলো না। বহুদলীয় নির্বাচন যেটা দরকার সেটাতে ব্যাঘাত ঘটাবে এই সমস্ত রাজনৈতিক দলগুলো। আবার পাশাপাশি ধরুন ইউনূস সাহেব বললেন ঠিক আছে পিআর পদ্ধতি হবে না, পিআর পদ্ধতি বাদ দিয়ে আগে এফটিপিটি যে সিস্টেম ছিল পুরনো সিস্টেমেই নির্বাচন হবে। তখন যদি জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বা অন্যান্য ইসলামী ঐক্যজোট এবং এনসিপি বলে আমরা ইলেকশন করব না, তাহলে কি শুধুমাত্র বিএনপি তার সমমনা দলগুলোকে নিয়ে ইলেকশন করবে? সেই ইলেকশন হিসেবে স্বীকৃতি পাবে না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু প্রথম থেকেই বলে আসছেন আমি এমন একটা নির্বাচন দিয়ে যেতে চাই যেটা বাংলাদেশের 54 বছরের ইতিহাসে একটা ইতিহাস হয়ে থাকবে। সত্যি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য প্রফেসর ইউনূসের বিরাট ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে। এটা নিয়ে অনেকেই বলছেন না প্রফেসর ইউনূস কি ইলেকশন দিব লাগে, সে এগুলো বাহানা করতেছে, আমরা কোনো কিছুতেই ধৈর্য ধারণ করতে পারছি না। যদি ঐকমত্য কমিশন সব কিছু ঠিকঠাক হয়ে যায়, যদি এই পিআর পদ্ধতি নিয়ে যদি দলাদলির মধ্যে কোনো রকম ভাগাভাগি বা কোনো রকম সংঘাতের সৃষ্টি না হয়, সংঘাতের ব্যাপারটা আমি এমন করে বলতে চাচ্ছি যে ধরুন সরকার বলল না আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন করব, যেহেতু ম্যাক্সিমাম দলগুলো এটা মেনে নিয়েছে, তাহলে বিএনপি যদি রাস্তায় নেমে আন্দোলন করে, বা যদি ধরুন সরকার বলল না বিএনপি যেহেতু চায় না পিআর পদ্ধতি হবে না, এফটিটিপির যে আগের সিস্টেম আছে সেই সিস্টেম হবে, তাহলে এই যে দলগুলা সমমনা দলগুলা পিআর পদ্ধতি চায় তারা রাস্তায় নামবে। তার মানে যদি রাস্তায় নামানামি হয়, যদি দলের সেই শক্তি প্রদর্শন করা হয়, বিএনপি যদি তার শক্তি প্রদর্শন করে, পাশাপাশি ইসলামী ঐক্যজোটের যে দলগুলো আছে বা এনসিপি যারা আছেন তারাও তাদের শক্তি প্রদর্শন করতে বাধ্য হবে। তখন দেখা যাবে রাস্তায় বিভিন্ন দলের মিছিল, বিভিন্ন দলের স্লোগান, এবং সেখান থেকে শুরু হতে পারে সংঘাত, সেই সংঘাত থেকে হতে পারে অন্য অনেক কিছু। এগুলো নিয়েই আলোচনা সমালোচনা হচ্ছে। বিভিন্ন চ্যানেলে গিয়ে দেখবেন যারা টকশো করেন তারা এগুলো আলোচনাই করছেন। আমরা এই সংঘাতটা চাই না, আমরা চাই না যে রাস্তায় নেমে আবার রাজনীতি করা হোক। কারণ রাস্তায় নামতে বাংলাদেশের জনগণ টায়ার্ড হয়ে গেছে, বাংলাদেশের জনগণ আর রাস্তায় নামতে চায় না। আমরা আশা করি খুব শীঘ্রই সরকার সেই ইলেকশনের পথে এগোবে। ইলেকশন আসলে কথা ওঠে এনসিপির কথা। দেখুন এনসিপি একটা সদ্য ভূমিষ্ঠ একটি দল। একে অনেকেই বলেন যে
ওরে এনসিপিকে কেন সরকার এত প্রোটেকশন দেয়, এনসিপিকে কেন যে কোনো জায়গায় ডাকে, এনসিপিকে কেন 4টি বড় দল হিসাবে একটি দলকে বলা হয়, এনসিপিকে কেন সরকার এত পাহারা দেয় বা পুলিশ মিলিটারি এত কিছু নিয়ে এনসিপিকে কেন হেল্প করছে সরকার। এখানে আমি একটা কথা বলেই রাখি, এনসিপিকে কেন করবে না ভাই? যে অবিচ্ছেদ্য একটি আন্দোলনের মাধ্যমে 5ই জুলাই যে বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে হটিয়েছিল এই এনসিপি বা তথাকথিত সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, নেতৃবৃন্দরা, এদের এই প্রতিদান আমাদের সবাইকে সারা জীবন মনে রাখতে হবে। আপনি যে দলই করুন, আপনি যেই বলুন যে এনসিপিকে কেন অত পাত্তা দেয়, এনসিপির কোনো ফুটস্টেপ নাই, ওদের কোনো নিবন্ধন নাই, আপনি একবার নিজে ভাবুন তো ভাই, যিনি বলছেন তিনি কোথায় ছিলেন বিগত 16 বছর, তিনি কি করেছেন? আপনারা তো সারা জীবন আন্দোলন করে কিচ্ছু করতে পারেন নাই, কারণ শেখ হাসিনা একটা জগদ্দল পাহাড়ের মতো ছিল, সেই পাথরটা সরানোর মতো ক্ষমতা কারোর ছিল না। এই কয়েকটি ছেলে একটা দুর্দান্ত লিডিং দিয়ে একটা মেটিকুলাস পদ্ধতিতে এই সরকারকে উৎখাত করেছে। যদি এই সরকারকে উৎখাত না করতো তাহলে হয়তো আমরা সবাই, আমি আপনি যারা আজকে এত বড় বড় কথা বলছি, হয় কেউ থাকতাম জেলে, নয় কেউ থাকতাম হসপিটালে, নয় কেউ থাকতাম কবরস্থানে, নয় কেউ আয়না ঘরে বসে থাকতাম। এই কথাগুলো ভুলে গেলে চলবে না। এই ছেলেগুলোর এই কৃতজ্ঞতা আমাদের এই জাতিকে দিতে হবে। জুলাই 24-এ যে নূতন দিগন্তের সন্ধান আমরা পেয়েছিলাম, এইটা তো এই ছেলেদের জন্যই। এটা ভুলে যান কেন আপনারা? আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, অকৃতজ্ঞ জাতি হিসাবে আমাদের নাম যেন পৃথিবীতে কোথাও লেখা না থাকে। আমি জানি এনসিপির অনেক ভুলভ্রান্তি আছে, এনসিপি অনেক ধরনের ভুলভ্রান্তিতে ফেসে যাচ্ছে, তাদের কর্মীরা বিভিন্ন রকম অপকর্ম করছে, সেটা কিন্তু আলাদা বিষয়। সেটা বাদ দিয়ে আপনি যদি তাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন, তাহলে অবভিয়াসলি আপনাকে নিজের অপকট মনেই স্বীকার করতে হবে যে হ্যাঁ, এই ছেলেদের জন্যই আজকে আমি মাথা উঁচু করে বাংলাদেশে দাঁড়িয়ে আছি। এবং এনসিপিকে আমি বলছি, আপনারা এই যে পদযাত্রা শুরু করে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে প্রথম দিকে যেভাবে মানুষের কাছ থেকে আপনারা আদর, স্নেহ, ভালোবাসা পাচ্ছিলেন, আপনাদের সেই ভালোবাসায় একদম এক মন দুধের মধ্যে 1 ফোঁটা চূড়া ফেলে দুধটাকে নষ্ট করে দিয়েছে। আপনারা বুঝতে পারছেন, এই যে ছেলেটি আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ যে কর্মটি করলো, এর খেসারত আপনাদের কিভাবে দিতে হচ্ছে? ওই এক রাজ্জাককে আপনারা বহিষ্কার করেছেন বা তাকে জেলে পাঠিয়ে দিয়েছেন, এটা দিলে চলবে না ভাই। আপনাদের মধ্যে খুঁজে খুঁজে বের করতে হবে আর কয়টা রাজ্জাক বিন সুলাইমান আছে, আর কয়টা রিয়াদ আছে, আর কয়টা মানুষ আছে। কারণ চাঁদাবাজি বাংলাদেশের মানুষ সহ্য করে না। আমরা চোখের সামনে দেখেছি বিএনপির পপুলারিটি কোথা থেকে কোথায় নেমে গেছে। এত বড় একটা দল, সেই দলের পপুলারিটি কিন্তু পারদ নামতে শুরু করেছিল। শুধু রাজনীতি করলে চলবে না, অসৎ লোককে বের করতে হবে দল থেকে, যেটা আপনাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল। আপনারা সবাই জানি শেখ হাসিনার অসততার জন্য, অস্বচ্ছতার জন্য, শেখ হাসিনার স্বৈর শাসনের জন্য, শেখ হাসিনার 16 বছরের শাসনকে আপনারা গুড়িয়ে মুচিয়ে দিয়েছেন। সেই লোকগুলো যদি নিজেদের মধ্যে কোনো রকম অসৎ প্রকৃতির মানুষ থাকে, তাদেরকে এখনই খুঁজে খুঁজে বের করুন, নইলে আমি সামনে খুব একটা শুভ দিন দেখছি না। আরেকটা কথা বলি বন্ধুরা, এই যে উমামা ফাতেমা এত কথা বলছে, এখন আমি উমামা ফাতেমাকে জিজ্ঞেস করতে চাই, যদিও আমি জানি সবাই এখন উমামা ফাতেমার এই সমস্ত লাইভ দেখে কমেন্টের নিচে গিয়ে বেশ বাহবা দিচ্ছেন। আমার শুধু একটি প্রশ্ন, উমামা ফাতেমা, আপনি তো অনেক আগেই দল ছেড়ে এসছেন, আপনি যে কথাগুলো আজকে বলছেন সেই কথাগুলো কেন আপনি আর আগে বললেন না? আপনি যদি যে বয়ানটা ইদানিংকালে দিচ্ছেন, এই বয়ানটা যদি আপনি আজ থেকে 2 মাস আগে বা 3 মাস আগে যখন আপনি সেই দল ত্যাগ করেছেন তখন যদি দিতেন, আমরা হিসাব করতে পারতাম এনসিপি কোন পথে চলছে। আজকে এনসিপির এই খারাপ অবস্থার সময় আপনি যেভাবে একটার পর একটা বয়ান দিয়ে যাচ্ছেন, এতে কিন্তু অনেকেই সন্দেহবশত বলছে যে আপনি হয়তোবা কারো প্ররোচনায় কিছু একটা করছেন। সত্য মিথ্যা আমি জানি। আমাদের মধ্যে এই যে একটা অপসংস্কৃতি ঢুকে গেছে,
এই যে একটা অপসংস্কৃতি ঢুকে গেছে যে একজন নেতার নামে মানে বিশ্রী ভাষায় স্লোগান দেওয়া, এইটা আমাদের বন্ধ করতে হবে বন্ধুরা। আমি সব দলকেই বলছি, আমরা সেই মিটফুট হত্যাকাণ্ডের পর যে ধরনের অশ্রাব্য স্লোগান আমরা শুনেছি তারেক জিয়ার নামে, খালেদা জিয়ার নামে, এটা বাংলাদেশের মানুষের মুখে মানায় না। আমরা এত অসভ্য জাতি নই। পাল্টাপাল্টি সেখান থেকে এসছে এনসিপির নামে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে। স্লোগান কেন হবে না? স্লোগান তো হবে না ভাই। স্লোগানের মধ্যে একটা ভদ্রতা, মার্জিত স্লোগান হতে হবে। আমরা যদি ভারতের দিকে তাকাই তাহলে আমরা দেখেছি মোদি যখন ইলেকশন করছিল বলছিল আগলি বার মোদি সরকার, মানে পরের বার মোদি সরকার থাকবে। পাশাপাশি ওরা বলছে আগলি বার কোই নেই দরকার মোদি সরকার। এই ধরনের বক্তব্য সেটা না দিয়ে আমরা সেই অশ্রাব্য বিশ্রী ভাষা যেগুলো মানুষের সামনে বলা যায় না, আমি সবাইকে বলছি যারা এই সমস্ত ভাষা ব্যবহার করছেন। আমরা দেখলাম চরমোনাইয়ের পীর সাহেব সম্পর্কে যে সমস্ত অকথ্য ভাষায় আপনারা বলছেন, আমি সেগুলো উচ্চারণ করতে পারবো না। তারেক রহমান সাহেব সম্পর্কে যে সমস্ত অকথ্য ভাষায় স্লোগান তৈরি হয়েছে সেগুলো বলা যাবে না। কেন ভাই? জামাতে ইসলামের মুখ থেকে তো আমরা এখন পর্যন্ত কোনো এই ধরনের কথা শুনি না বা স্লোগান শুনিনি। যদিও বলে শিবিরের করেছে, যদিও বলে এনসিপি করেছে, আবার কেউ বলে যুবদল করেছে, কেউ বলে ছাত্রদল করেছে, কেউ বলে স্বেচ্ছাসেবক দল করেছে। যেই করুক রে ভাই, যেই করুক, এই যে মানুষগুলো আমাদের দেশে আছে, প্রতিটি দলের প্রধান, সেটা তারেক রহমান হোক, সেটা জামাতে ইসলামের আমির হোক, বা চরমোনাইয়ের পীর সাহেব হোক, বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, এদের সম্পর্কে যদি আমরা এমন অসভ্য গালিগালাজ করে, বিশ্রী শব্দের ব্যবহার করে, স্লোগান তৈরি করে, এটা কিন্তু আমাদের জাতিগত পরিচয় বেরিয়ে যায়। এখান থেকে দয়া করে আপনারা সবাই বেরিয়ে আসুন, সুন্দর সুন্দর স্লোগান বের করুন। অনেক স্লোগান আছে। আপনারা সবাই শিক্ষিত মানুষ, আমরা শিক্ষিত সমাজে বাস করি। এমন স্লোগান দিয়ে কী লাভ? আমাদের নিজেদেরকে ছোট করা ব্যতীত আর কিচ্ছুই করার নেই। আমরা এখন শুধু বুঝতে চাই, সামনে সুন্দর একটা পরিবেশ আসবে, সামনে সুন্দর একটা নির্বাচন আসবে, সমস্ত দলগুলো নির্বাচনী প্রচারণা করবে, নির্বাচনী স্লোগান দেবে, কোনো অসভ্য আলোচনা কেউ করবে না। আমরা জনগণ এই সমস্ত অসভ্য আলোচনা শুনলে আমরা কেউ রাস্তায় বেরোতে পারবো না। আমরা সুন্দর এবং গুড এনভায়রনমেন্টে গিয়ে দেশে ভোট দেবো, আমার যাকে পছন্দ হয় তাকে ভোট দেবো, তাকে সরকার প্রধান করব, এবং দেখব আগামী 5 বছরই কেমন করে চালান। এই দেশটাকে সুন্দর করার জন্য আমি যাকে ভাববো আমি তাকেই ভোট দেবো। এখানে থাকবে না কোনো ইনফ্লুয়েন্স, এখানে থাকবে না কোনো ক্ষমতার লড়াই, এখানে থাকবে না কোনো পেশি শক্তি। যে যার ভোট সেই দেব। আমার দলকে আমি ভালোবাসি। আপনি যে দলেরই হন, আপনি আপনার ভোটটা যেন প্রয়োগ করতে পারেন, এই জন্য যেন আমরা আল্লাহর কাছে দোয়া করি। আমরা সামনে সুন্দর সুন্দর একটা বাংলাদেশ চাই, সেই পুরনো বাংলাদেশ আমরা চাই না। আপনারা সবাই মনে সাহস রাখবেন, কোনো অবস্থাতে কেউ ঘাবড়াবেন না। দেশে কোনো পরিস্থিতি খারাপ হয় নাই, ইউনূস সরকারের হাসি তা বলে দেয়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।